আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারীর মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সামাজিক দূরত্ব মেনে চলছো, আর সবাই মোটামুটি ভালোই আছো। আর আজকে আবার আমি উপস্থিত হয়েছি এবং হাজী জমিরুদ্দিন সাফিনা মহিলা ডিগ্রি কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আচ্ছা, গতদিন আমি পড়িয়েছিলাম আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস বিচ্যুতি ওমেগা বক্ররেখা দ্বারা বুঝিয়েছিলাম। আজকে আমি ভ্যান ডার ওয়ালস সমীকরণ আলোচনা করব। সুতরাং আজকের আলোচ্য পাঠ্য বিষয় তোমাদের হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, গ্যাস তরলীকরণ ও নাইট্রোজেন ফিক্সেশন। এগুলো আজকে আমি পড়াবো। তোমরা দেখো আর বোঝার চেষ্টা করো। আশা করি আগের পড়াগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে পড়ালেখা করেছো এবং বুঝেছো। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ পড়াতে গেলে আমাদের যে আদর্শ গ্যাস সমীকরণের গতিতত্ত্ব থেকে আমরা কয়েকটা স্বীকার্য শিখেছিলাম। তার মধ্যে একটা স্বীকার্য ছিল যে দুইটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ সংশোধন করতে গেলে আমাদের দুইটা গ্যাস স্বীকার্যের দুইটা সমীকরণের দুইটা ত্রুটি আমরা দেখেছিলাম। সেই ত্রুটি দুইটা হচ্ছে, একটা হচ্ছে আয়তন, একটা 1 নম্বর আয়তন ত্রুটি, 2 নম্বর চাপের ত্রুটি। এই দুটো ত্রুটি ছিল। তার মধ্যে আয়তন সংশোধন করতে হবে এবং চাপের সংশোধন করতে হবে, করে আমাদেরকে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা উপস্থাপন করতে হবে। তো প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়তনের সংশোধন। আয়তন সংশোধন। আচ্ছা, গ্যাসের গতিতত্ত্বে যে দুইটা সমীকরণের কথা বলা হয়েছিল, স্বীকার্যের কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে গ্যাস অনুসময়ে নিজস্ব আয়তন গ্যাস আধারের তুলনায় অত্যন্ত নগণ্য। গ্যাস অনুসময়ে নিজস্ব আয়তন গ্যাস আধারের তুলনায় অত্যন্ত নগণ্য। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই কথাটা সঠিক নয়, কারণ গ্যাসকে নিম্ন তাপমাত্রা আর উচ্চ চাপে তরল আর কঠিন পদার্থে পরিণত করা যায়। গ্যাস অনুসময়ে এই আয়তন সংশোধন করতে গেলে আমাদের যে স্বীকার্যটা জানতে হবে, সেই স্বীকার্য যে গ্যাস অনুসময়ে আয়তন গ্যাস আধারের তুলনায় অত্যন্ত নগণ্য। এই কথাটা বাস্তবিক ক্ষেত্রে পুরোপুরি সঠিক নয়, কারণ গ্যাস অনুসময়ের মধ্যে যদি উচ্চ তাপমাত্রায়, কারণ একে উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপে গ্যাসকে কঠিন আর তরল পদার্থে পরিণত করা সম্ভব। তো আদর্শ গ্যাসের অনুসময়ের মুক্ত চলাচলের জন্য আয়তন ভি ধরা হয়েছে, আর আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে সাধারণত আয়তনকে ভি ধরা হয়েছে। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে 1 মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে অনুসময়ের কার্যকর নিজস্ব আয়তন বি হলে n মোল গ্যাসের জন্য সাধারণত আমরা লিখতে পারি ভি মাইনাস। তাহলে আয়তন সংশোধনের যে ত্রুটির কথাটা বলা হচ্ছে যে গ্যাস অনুসময়ের নিজস্ব আয়তন গ্যাস আধারের তুলনায় অত্যন্ত নগণ্য, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। বাস্তবিক ক্ষেত্রে কঠিন গ্যাসকে নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে সাধারণত তরল আর কঠিন পদার্থে পরিণত করা যায়। আচ্ছা, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন ভি ধরা হয়েছে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভি এর জায়গায় ধরা হয়েছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন ধরা
হয়েছে ভি মাইনাস এনবি। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন ভি ধরা হয়েছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এক মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন ধরা হয়েছে ভি মাইনাস এনবি। আচ্ছা, তাহলে আয়তন সংশোধন করে আমরা পাচ্ছি ভি মাইনাস এনবি। এবার আসি আমি চাপের সংশোধন। চাপের সংশোধন অনুসময়ের শর্ত মতে আকর্ষণ অনুসময়ের আরেকটা স্বীকার্য ছিল, আরেকটা গ্যাসের গতিতত্ত্ব আরেকটা স্বীকার্য ছিল যে অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। এই কথাটাও সঠিক নয়, কারণ কঠিন ও তরল পদার্থের যদি এটা যদি হতো তাহলে কঠিন আর তরল পদার্থের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তা নয়, অনুসময়ের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ আছে এটা ধরে নিয়ে কঠিন আর তরল পদার্থ সৃষ্টি হতো না। তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ পি ধরা হয়েছে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল যোগ করা হয়েছে। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যায়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার ধরা হয়েছে। আচ্ছা, তাহলে চাপের সংশোধন করে আমরা যেটা পেলাম P প্লাস n স্কয়ার বাই v স্কয়ার। এখন আমরা এই মান দুটো আদর্শ গ্যাস সমীকরণে বসিয়ে দিলে যেটা পাই, আচ্ছা আদর্শ সমীকরণ থেকে আমরা কি জানি? আদর্শ সমীকরণ PV সমান n/r2। তাহলে এখানে সংশোধন করলাম আমরা V আর P, তাহলে P এর জায়গায় আমরা বসাবো P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার আর V মাইনাস nv সমান n/t। সুতরাং এটাই আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে দুইটা জিনিস সংশোধন করা হলো। আদর্শ গ্যাস সমীকরণ থেকে দুইটা জিনিস সংশোধন করে আমি ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করলাম। দুইটা সংশোধন, একটা হলো আয়তন ত্রুটি আর একটা হলো চাপের ত্রুটি। আয়তন সংশোধন করে আমি পেলাম V মাইনাস nv, আর চাপের সংশোধন করে পেলাম P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার। দুইটা ত্রুটি ছিল, দুইটা গতিতত্ত্ব থেকে দুইটা স্বীকার্য ছিল যে অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, আর আরেকটা হলো যে গ্যাস অণুর সময়ের নিজস্ব আয়তন গ্যাস আধারের তুলনায় অত্যন্ত নগণ্য। সুতরাং এখান থেকে আমি ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করলাম। ঠিক আছে, এরপরে আমি আসি গ্যাস তরলীকরণ। গ্যাস তরলীকরণ সাধারণত
দুইটা উপায়ে গ্যাসকে তরল করা যায়। একটা হচ্ছে তাপমাত্রা হ্রাস করে, আর একটা হলো চাপ বৃদ্ধি করে। এই দুইটা উপায়ে সাধারণত গ্যাসকে তরল করা সম্ভব। তাহলে আমরা দেখি কিভাবে হচ্ছে। 1 নম্বর, হিম মিশ্র প্রয়োগ করে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে হিম মিশ্র প্রয়োগ করে। এটা কিভাবে হবে? সাধারণত উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট গ্যাস কোনগুলি? যেগুলো হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট গ্যাসগুলোর ক্ষেত্রে সাধারণত হিম মিশ্র প্রয়োগ করে গ্যাস তরলীকরণ করা সম্ভব। যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন সালফার, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে সাধারণত হিম মিশ্র প্রয়োগ করে তরল করা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড ও বরফ মিশ্রণের তাপমাত্রা, সোডিয়াম ক্লোরাইড ও বরফ তাপমাত্রা হচ্ছে -20°C। হিম মিশ্র প্রয়োগ করে উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট যে সমস্ত গ্যাসগুলো, তাদের ক্ষেত্রে হিম মিশ্র প্রয়োগ করে তরলীকরণ করা সম্ভব। যেমন সোডিয়াম ক্লোরাইড ও বরফ মিশ্রণের তাপমাত্রা -20°C এবং ক্যালসিয়াম ক্লোরাইড ও বরফের মিশ্রণের তাপমাত্রা -54°C। তাহলে উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে সাধারণত হিম মিশ্র প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করে গ্যাসকে তরল করা সম্ভব। আর একটা পদ্ধতি হচ্ছে জুল থমসন প্রয়োগ। জুল থমসন প্রয়োগ। জুল থমসন, বিজ্ঞানী জুল আর থমসন 1852 থেকে 62 সালে বিজ্ঞানী জুল ও থমসন 1852 থেকে 62 এই খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তিনি লক্ষ্য করেন যে কোনো গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে সচ্ছিদ্র প্লাগের মধ্য দিয়ে প্রবাহিত করে নিম্নচাপ বিশিষ্ট একটি বিরাট বড় কক্ষে সম্প্রসারিত হতে দিলে গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়। এই প্রক্রিয়াকে জুল থমসন প্রভাব বলে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে সচ্ছিদ্র প্লাগের মধ্য দিয়ে প্রবাহিত করে নিম্নচাপ বিশিষ্ট একটি বিরাট কক্ষে সম্প্রসারিত হতে দিলে গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়। এইভাবে এইটাকে সাধারণত জুল থমসন প্রক্রিয়া বলা হচ্ছে। সুতরাং এইভাবেও গ্যাসকে তরলীকরণ করা সম্ভব। তাহলে আমরা দেখলাম যে দুইটা পদ্ধতির মাধ্যমে সাধারণত গ্যাস তরলীকরণ করা সম্ভব। একটা হচ্ছে হিম মিশ্র প্রয়োগ, আর একটা হলো জুল থমসন প্রয়োগ। জুল থমসন প্রয়োগ হচ্ছে যে গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে হঠাৎ
হঠাৎ কোনো সচ্ছিদ্র প্লাগের মধ্য দিয়ে প্রবাহিত করে নিম্নচাপ বিশিষ্ট কোনো কক্ষে হঠাৎ সম্প্রসারিত একটি বিরাট কক্ষে সম্প্রসারিত হতে দিলে গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়। এটাই ছিল সাধারণত। তাহলে গ্যাস তরলীকরণ প্রক্রিয়া দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা করছি। সেটা হলো একটা হলো হিম মিশ্র প্রয়োগ আর একটা হলো জুল থমসন। তাহলে আমাদের মোটামুটি ভ্যান ডার ওয়ালস সমীকরণ করালাম, গ্যাস তরলীকরণ করালাম। এবার আমি নাইট্রোজেন ফিক্সেশন করাবো। নাইট্রোজেন ফিক্সেশন আচ্ছা, নাইট্রোজেন ফিক্সেশন এটা আসলে কি? এই জিনিসটা আসলে বায়ুতে যে নাইট্রোজেনটা থাকে সেটা সাধারণত নাইট্রোজেনকে যৌগে রূপান্তর করে বায়ুতে যে নাইট্রোজেন থাকে যৌগে রূপান্তর করে ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। তাহলে নাইট্রোজেন ফিক্সেশনটা কি? বায়ুতে যে নাইট্রোজেন থাকে তাকে যৌগে রূপান্তর করে ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। এটা দুইভাবে সম্ভব। একটা হচ্ছে প্রাকৃতিক, দুই নম্বর হচ্ছে কৃত্রিম। কৃত্রিম আর প্রাকৃতিক এই দুই পদ্ধতিতে সাধারণত নাইট্রোজেন ফিক্সেশনটা সম্ভব হয়। আগে ফিক্সেশনটা কি? যে বায়ুতে যে নাইট্রোজেন থাকে তাকে যৌগে রূপান্তর করে ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। এটা দুইভাবে সম্ভব। একটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া আর একটা হলো কৃত্রিম প্রক্রিয়া। প্রাকৃতিক প্রক্রিয়াটা সাধারণত বায়ুতে যে নাইট্রোজেন থাকে, মুক্ত অবস্থায় যে নাইট্রোজেনটা পাওয়া যায় সেটা সাধারণত কোনো বিক্রিয়ায় অংশ নেয় না, সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যেটাকে অ্যাজিউট হিসাবে চিহ্নিত করা হয়, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নাইট্রোজেন সাধারণত যখন নাইট্রোজেন স্বাভাবিক তাপমাত্রায় নাইট্রোজেন যেহেতু কোনো বিক্রিয়া করে না, তবে বজ্রপাতের সময় যখন ওই স্থানের তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস হয়, ওই সময় নাইট্রোজেন অক্সিজেনের সাথে সাধারণত বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। আর এই নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা বায়ুস্থ অক্সিজেন দ্বারা জারণ করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। আর নাইট্রোজেন ডাই অক্সাইড পরবর্তীতে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই রূপে যে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, এই নাইট্রিক অ্যাসিড সাধারণত যখন বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয় তখন এটা পরিবেশের সাধারণত কোনো ক্ষতি করে না, বরং উপকার করে। এই নাইট্রিক অ্যাসিড ভূপৃষ্ঠে মাটির সঙ্গে বিভিন্ন ক্ষারকীয় পদার্থের সাথে বিক্রিয়া করে দেখা যায় যে বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ তৈরি করে। আর এই নাইট্রেট লবণ তখন ভূপৃষ্ঠের
সাধারণত সার হিসাবে, খুবই উপকারী সার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যখন বৃষ্টির পানির সাথে বৃষ্টির পানিটা যখন ভূপৃষ্ঠে পতিত হয়, আর এই বৃষ্টির পানি পতিত হওয়ার পর দেখা যায় যে উদ্ভিদ খুব দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ এই নাইট্রেট সার হিসাবে যখন ব্যবহার হয় তখন উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধি সাধন হয়ে থাকে। সুতরাং আমরা এখন একটু দেখি যে প্রাকৃতিক উপায়ে কিভাবে এটা তৈরি হচ্ছে, প্রাকৃতিক পর্যায়ে নাইট্রোজেন ফিক্সেশনটা কিভাবে তৈরি হচ্ছে। নাইট্রোজেন অক্সিজেন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেন দ্বারা জারণ হয়ে তৈরি করে, এটা হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাইট্রোজেন ডাই অক্সাইড। আর এই নাইট্রোজেন ডাই অক্সাইড পানি, বৃষ্টির পানি আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডই বৃষ্টির পানির সাথে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন বিভিন্ন নাইট্রেট লবণ ক্ষারকীয় অংশের সাথে বিক্রিয়া করে, যেমন নাইট্রিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম অক্সাইড ভূপৃষ্ঠ থেকে ক্ষারকীয় উপাদানের সাথে বিক্রিয়া করে, ক্ষারকীয় উপাদানের সাথে বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস পানি। আবার নাইট্রিক অ্যাসিড ম্যাগনেসিয়াম অক্সাইড এর সাথে বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস পানি। এই সমস্ত নাইট্রেট লবণগুলো জমিতে সাধারণত সার হিসেবে ব্যবহার করা হয়। সুতরাং নাইট্রোজেন ফিক্সেশনের ফলে প্রাকৃতিক পদ্ধতিতে যেটা তৈরি করা হয়ে থাকে সেটা সার হিসাবে আবার দেখা যাচ্ছে উদ্ভিদ এবং গাছপালা এদেরকে বৃদ্ধি আর পুষ্টি সাধন করে থাকে, এটাই সাধারণত। আর পরবর্তীতে কৃত্রিমভাবেও সাধারণত এই সমস্ত সারগুলো তৈরি করা যায়। আমরা একটু কৃত্রিম পদ্ধতিটাও দেখে নিই। প্রাকৃতিক পদ্ধতিতে দেখলাম, কৃত্রিম পদ্ধতিতে একটু দেখব, যেটা হলো একটা হচ্ছে হেবার বস পদ্ধতিতে। হেবার বস পদ্ধতিতে সাধারণত কি তৈরি হচ্ছে, নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া পায়। নাইট্রোজেন হাইড্রোজেন, এখানে সাধারণত আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড এর উপস্থিতিতে এবং 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপ এবং 200 অ্যাটমসফিয়ার চাপ, এই চাপে দেখা যাচ্ছে যে সে তৈরি করছে কি অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডের সাথে 150 অ্যাটমসফিয়ার চাপে, সেলসিয়াস চাপে, 150 ডিগ্রি সেলসিয়াস তাপে এবং উচ্চ চাপে যেটা তৈরি করে সেটা হচ্ছে ইউরিয়া। তাহলে এখানে হেবার বস অর্থাৎ হেবার বস পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করলো অ্যামোনিয়া, আর এই অ্যামোনিয়া আবার কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করছে ইউরিয়া। এটাও আমরা সার হিসেবে ব্যবহার করে থাকি। এটা হলো কৃত্রিম পদ্ধতিতে। আর এই অ্যামোনিয়া পদ্ধতিতে অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্লাটিনামের উপস্থিতিতে এবং 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করছে নাইট্রোজেন মনোঅক্সাইড প্লাস পানি। এই নাইট্রোজেন মনোঅক্সাইড আবার অক্সিজেন দ্বারা জারণ হচ্ছে, দিয়ে তৈরি করছে নাইট্রোজেন ডাই অক্সাইড। আর এই নাইট্রোজেন ডাই অক্সাইড পানি
এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রিক অ্যাসিড। পুনরায় আবার আমরা নাইট্রিক অ্যাসিড পেলাম। আর এই নাইট্রিক অ্যাসিড পরবর্তীতে মাটির ক্ষারকীয় অংশের সাথে বিক্রিয়া করছে করে বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ তৈরি করছে। এই সমস্ত লবণের মধ্যে আমরা দেখতে পাই যে ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট খুবই খুবই উপযোগী মাটির জন্য। সুতরাং এটি পুনরায় আবার যখন উদ্ভিদ গ্রহণ করছে এবং উদ্ভিদের আবার প্রাণীর পচনের পর পুনরায় আবার সেটা ব্যাকটেরিয়ার ক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ আর প্রাণী এই সমস্ত সার গ্রহণ করার পর ব্যাকটেরিয়ার পুনরায় আবার বাতাসের সঙ্গে মিশে এটি আবার বায়ুতে মিশে নাইট্রোজেনের মোট পরিমাণের বায়ুতে মিশে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। সুতরাং নাইট্রোজেনের মোট পরিবর্তনের তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। নাইট্রোজেনের পরিবর্তনের পরিমাণে কোনো পরিবর্তন হয় না। সুতরাং এটাই হলো নাইট্রোজেন ফিক্সেশন, অর্থাৎ দুই পদ্ধতিতে হয়, একটা কৃত্রিম আর একটা হলো প্রাকৃতিক। প্রাকৃতিক পদ্ধতিতে যেটা বায়স্ত নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড আবার জারণ করে নাইট্রোজেন ডাইঅক্সাইড পানি বজ্রপাতের সময় পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। আর নাইট্রিক অ্যাসিড পুনরায় মাটির ক্ষারকীয় উপাদানের সাথে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের লবণ তৈরি করে। আর এই লবণগুলো নাইট্রেট লবণগুলো সার হিসেবে গুরুত্বপূর্ণ। আবার এটা কৃত্রিম পদ্ধতিতেও তৈরি করা হয়, হেবারবস পদ্ধতি এবং অসল পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। তো যাই হোক, ফিক্সেশন দিয়ে আজকের পড়াটা আমি মোটামুটি দেখালাম তোমাদের যে দুইটা পদ্ধতিতে আদর্শ আচরণতে বাস্তব গ্যাস বিচ্যুতি ভ্যান ডার ওয়ালস সমীকরণ দুইটা ত্রুটির মাধ্যমে হয় আয়তন সংশোধন আর চাপের সংশোধনের মাধ্যমে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ করতে পারি। আর একটা হচ্ছে গ্যাস তরলীকরণের দুইটা উপায়, একটা হচ্ছে তাপমাত্রা কমিয়ে আর চাপ বৃদ্ধি করে, যেটা হিমমিশ্র প্রয়োগ করে, আর একটা হচ্ছে জুল-থমসন প্রক্রিয়ার মাধ্যমে। আর নাইট্রোজেন ফিক্সেশন যেটা আমি তোমাদের দেখালাম। সুতরাং আজকে মতো এখানেই আমি শেষ করছি। আগামী দিনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ।